সে তোদের কথা বলার মাঝে পেঁকড়া দিতে পারবে না। যা যা যা, কথা বল। করবি কাঁদতে কাঁদতে কালুর বুকে মাথা রাখল। কালুর শ্বাস নেওয়ার ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে। বুকটা হাঁপড়ের মতো দুবার ওঠানামা করে শুধু দুটো কথা ছুড়ে দিল। পালিয়ে যা, এই ঘর থেকে পালিয়ে যা। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে তোমাদের বহু প্রতীক্ষিত প্রজেক্ট মরা খাকি চতুর্থ পর্ব। দেবশ্রী ভট্টাচার্যের লেখা এই মরা খাকি সিরিজ আমাদের স্কেরি টেলসে তোমাদের সকলেরই ভীষণ প্রিয়। এই সিরিজের প্রত্যেকটি পর্বকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ, তাই জন্যেই আমরা আজ এই সিরিজের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের জন্য ফিরেছি। তাহলে আর দেরি না করে শুরু করছি স্কেরি টেলসের আজকের নিবেদন, মরা খাকি জেগে ওঠে। আজ রাতেই বোধ হয় কালুর প্রাণটা বেরিয়ে যাবে চিরদিনের মতো। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল, সেভাবে পাত্তা দেয়নি সে। শরীরের নাম মহাশয়, যা শয়াবে তাই শয় বললেই তো আর চলে না। শরীরটাও তো একটু যত্ন আত্মের দরকার হয়। কিন্তু সে হোকগে যাক, কালু এমন কিছু বিশ্ববিখ্যাত লোক তো নয়। আজ মরলে কাল কেউই তার কথা মনে রাখবে এমন কোনো কাজও সে করে। কিন্তু আসল ব্যাপারটা হলো, কালুর এই মৃত্যুটাকে একেবারে কড়ায় গন্ডায় উসুল করে নিতে চায় সোনাখালীর মানুষ। এইটাই তাদের কাছে শেষ সুযোগ। কালুর দেহটা পড়ে আছে শ্মশানের মাটিতে। চারিদিকে তাকে ঘিরে বসে আছে পুরো সোনাখালীর মানুষ। হাতে তাদের লাঠি, বল্লম, দা, বটি, আরও কত কিছু। অনেকের হাতে আবার তাবিজ, কবজ, জলপোড়া, সর্ষে পোড়া এসব অস্ত্র আছে। সেদিন সকলের সামনে গোবিন্দর হাড় মাংস চিবিয়ে খাওয়ার পর করবীকে আর খুঁজে পাওয়া যায় না। সারা সোনাখালী আজ অপেক্ষা করে আছে করবী আজ একবার অন্তত ঠিক আসবে কালুর কাছে। জন্ম না দিক এতকাল ধরে সেই তো বাবার মতো আগলে রেখেছিল করবীকে। তাহলে মরার সময় কি একবারও আসবে না করবী? আর এলেই আজ আর কিছুতেই বাঁচতে পারবে না সে। সকলের সামনেই মেয়েটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তবেই শান্তি। ওদিকে কালু ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, মুখটা বারবার হা করে বোধহয় একটু জল চাইছে। কিন্তু ডোমকে ছুঁয়ে জাত খোয়াতে যাবে কোন জনা? ওর যা খুশি হয়ে যাক, কিন্তু দৃষ্টিটা এক মুহূর্তের জন্য সরানো চলবে না। কে জানে কোন ফাঁক দিয়ে মেয়েটা এসে পড়ে। শ্মশান থেকে একটু দূরে একটা হেঁতাল গাছের পাতা অল্প অল্প নড়ছে। করবী ওখানে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে কালুর সেই এক চিলতে বাড়িটার দিকে। এসব খবর চাপা থাকে না। উড়তে উড়তে কি করে যেন ঠিক পৌঁছে গেছে করবীর কাছে। এই কটা দিন কি করে যে কেটেছে সে একমাত্র করবীই জানে। সেদিন রাগের মাথায় গোবিন্দর সামনে পিশাচিনীর রূপ ধরে নিয়েছিল সে। এরপর তো আর শ্মশানে ফেরা যায় না। গায়ে থাকার অধিকার তো সে বহুকাল আগেই হারিয়েছে। লাউখোলার জঙ্গলে কোনো মতে নিজেকে লুকিয়ে রেখেছিল সে। চমকে উঠল করবী। ঠিক ঘাড়ের কাছ থেকে প্রশ্নটা ভেসে এলো। এই কদিন বারবার এসেছে পিশাচিনী করবীর শরীরে প্রবেশ করতে। তার নাকি খিদে পেয়েছে। করবী পিছিয়ে এসেছে। ক্রমশ সে ভালোই বুঝতে পারছে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে তাকে পিশাচিনী হয়েই বাঁচতে হবে। কিন্তু তবু বারবার সে চেষ্টা করছে যদি এই অভিশপ্ত জীবন থেকে এসে পালাতে পারে।
একবার যদি এই সোনাখালি থেকে পালিয়ে যাওয়া যায় তাহলে হয়তো শেষবারের জন্য একবার বাঁচার জন্য চেষ্টা করতে পারে করবী। কিন্তু এই গায়ের সীমানা সে পার হবে কি করে? তার আগেই গায়ের লোক তো তার মাথা ফাটিয়ে দেবে। এদিকে কয়েকদিন ধরে তার মনে একটা নতুন সন্দেহ দেখা দিয়েছে। গোবিন্দর সাথে তার একটা সম্পর্ক হয়েছিল কয়েক মাস ধরে। গোবিন্দ তার চতুর অভিনয় দিয়ে করবীকে অনেকবার কাছে পেতে চেয়েছে। কিছু কিছু অসতর্ক মুহূর্তে করবীও বোধহয় নিজের রাশ খানিকটা আলগা করে দিয়েছিল। তাই সেই সম্পর্কের একটা অনাকাঙ্ক্ষিত পরিণতির আভাস করবী পাচ্ছে তার নিজের শরীর। সারা জীবন সে প্রায় সমাজ সংসার থেকে দূরেই কাটিয়েছে, তাই যে আভাস তার অনেক আগেই পাওয়ার কথা ছিল সে আভাস পেয়েছে সে অনেক পরে। তবু এখন সে বেশ ভালোই বুঝতে পারে তার এই শরীরের মধ্যে আরও একটা ছোট্ট, খুব ছোট্ট শরীর থাকতে শুরু করেছে। তাই সে আরও পিশাচিনীর থেকে দূরে দূরে থাকে। এই গ্রাম থেকে বেরিয়ে অন্য কোনো একটা গ্রামে চলে যেতে মন চায়, কিন্তু এই সব কিছু করার আগে একবার তো কালুর কাছে যেতে হবে। কালু সারা জীবন বুক দিয়ে আগলেছে, আজ তার শেষ সময় একবার তার পাশে না দাঁড়ালে চলে? করবী এবারে তাকালো পিশাচিনীর দিকে। একবার সে যদি তার শরীরে পিশাচিনীকে ঢুকতে দেয় তবে এই লোকগুলো তার আর সামনে দাঁড়াতে পারবে না। কালু মরে গেলে তার দেহ সৎকার করে সে হাসতে হাসতে অন্য গায়ে চলে যেতে পারে, কিন্তু তারপর কি হবে? সময়টা তো বেশ খানিকটা লেগে যাবে। এই সময়ের মধ্যে যদি সে করবীর পুরো শরীরটাকে গ্রাস করে নেয়, আর সবচেয়ে বড় কথা তার শরীরের ভেতরে বড় হওয়া ছোট্ট প্রাণটাকে তো বাঁচাতে হবে। না, পিশাচিনীকে বিশ্বাস করা চলে না। কি ভাবছিস? তোকে আমার বড্ড ভালো লাগে রে। আমি সত্যি বলছি তোর কোনো ক্ষতি করব না। শুধু এই মানুষগুলোকে একটু ভয় দেখাবো। তোর শরীরে ঢুকে আমি যখন হুঙ্কার ছাড়ব তখন দেখবি এই লোকগুলো কেমন করে পালায়। আমার খুব মজা লাগবে। এই একটা জিনিস সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছে, করবী মরা খাকি সত্যিই তার কথা শোনে। এতদিন ধরে তার শরীরে ঢুকবে বলে ভিখারিনীর মতো পেছনে পেছনে ঘুরেছে, কিন্তু করবী রাজি না হওয়ায় সে মুখ নিচু করে চলে যায়। করবী বেশ তেজ দেখিয়ে চোখ পাকিয়ে বলল, তুমি আগে বলো, তুমি কাউকে মারবে না, কারুর রক্ত মাংস খাবে না, আমার শরীরের ভেতরে যে আছে তার কোনো ক্ষতি করবে না, বলো তুমি আগে। পিশাচিনীর মুখে একটা হাসি ফুটে উঠল, কিন্তু সে হাসিতে কোনো রুক্ষতা নেই, কোনো ব্যঙ্গ নেই। একটা বিশ্রী কঙ্কালের মতো হাত দিয়ে করবীর সারা শরীরে একটা স্নেহের স্পর্শ বুলিয়ে হাসতে হাসতে বলল, বেশ, কথা দিলাম কাউকে মারব না, কারোর রক্ত খাবো না, তোর বাচ্চারও ক্ষতি করব না, শুধু এদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেব। করবী তাও মাথা নিচু করে চুপ করে থাকে। কি রে? আবার খোঁচা দেয় মরা খাকি। এবার আলতো করে মাথা নাড়ে করবী। কালুকে ঘিরে বসে আছে একটা ভিড়। বসে থাকতে থাকতে ঝিমিয়ে পড়েছিল সবাই। কতক্ষণ ধরে আর এভাবে বসে থাকা যায়? সময় যেন একই জায়গায় থেমে আছে, না কালু মরছে আর না করবী আসছে। হঠাৎ মনে হলো যেন বাজ পড়ল। আকাশে কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই, তবুও যেন বাজ পড়ল। দূরের হেতাল গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল। সবাই হা হয়ে তাকিয়ে আছে ওই দিকে, কোথাও কিছু নেই। গাছটা ওভাবে জ্বলল কি করে? গোবিন্দর বন্ধু কালু সবার আগে একটা মস্ত লাঠি নিয়ে বসেছিল। লোকে বলে সোনাখালিতে ওর মতো সাহসী নাকি আর কেউ নেই, তাই সেই নামের মান রাখতেই কালু লাঠিটা শক্ত করে ধরে একটু এগিয়ে গেল দেখার জন্য। হেতাল গাছটা দাউ দাউ করে জ্বলছিল। সেখান থেকে দুটো আগুনের ফুলকি ছুটে এলো কালুর দিকে। কালু ভয়ের চোটে নিজের মান সম্মানের তোয়াক্কা না করেই পালিয়ে গেল উল্টো দিকে। কে যেন হেসে উঠল খিলখিল করে।
এই হাসি শুনলে রক্ত হিম হয়ে যায়। সোনাখালীর মানুষ এমন হাসি আগেও শুনেছে, আজ আরও একবার শুনল। শুধু শুনল নয়, দেখল। সবাই দেখল সেই জ্বলন্ত হেতাল গাছের মধ্য থেকে করবী এগিয়ে আসছে। তার সারা শরীর দিয়ে যেন আগুন ঠিকরে ঠিকরে পড়ছে। খোলা চুলের মধ্য দিয়ে আগুনের শিখা ছুটে আসছে, চোখ দুটো দিয়ে আগুনের গোলা ছুটে আসছে। লোকে একটু সময়ের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। এমন দৃশ্য চোখের সামনে ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে পালানো যায় না। করবী একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। হাওয়ায় তার খোলা চুল উঠছে, আর সেই চুল থেকে আগুনের ফুলকি উড়ে উড়ে পড়ছে। আর এখানে দাঁড়ানো সম্ভব, যে যেখানে ছিল ছুটে পালানো। শুধু সমস্যা হলো বেচারা মোড়লকে। পালানো তার আগেই উচিত ছিল, কিন্তু সকলের সামনে নিজের মান ইজ্জত বাঁচানোর দায়ে বেচারা অনেকক্ষণ দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে রইল। কিন্তু এবারে মোড়ল কি করবে? মরা খাকি করবী তো তার সামনে। এখন তো সে যদি ছুটে পালাবারও চেষ্টা করে, করবী তার সরু লিকলিকে হাত দিয়ে খপ করে ধরে নেবে থাকে। কিন্তু তবু বাঁচবার জন্য একবার তো শেষ চেষ্টা করতেই হবে। মোড়ল ছুট লাগাল, কিন্তু 2-3 পার বেশি যেতে পারল না। করবী তাকে খপাত করে ধরল ঘাড়ের কাছটা। বেচারার হাত থেকে লাঠিটা পড়ে গেছে। করবীর হাতে সে প্রায় উল্টো হয়ে ঝুলছে। ওর ওরকম অবস্থা দেখে করবী খিলখিল করে হেসে উঠল। এবারে আস্তে আস্তে মোড়লকে নিজের মুখের কাছে নিয়ে এলো, কিন্তু আনতে আনতেই যেন থমকে গেল। নিজেই নিজেকে বলে উঠল, এই এই মরা খাকি, কি হচ্ছেটা কি? কি কথা দিয়েছিলে ভুলে গেলে নাকি? মরা খাকি যেন নিমরাজি হয়েই মোড়লকে একটু দূরে সরিয়ে দিল, কিন্তু হাত থেকে নামালো। সে এখনো তার হাতের মধ্যে ঝুলছে। আবার শোনা গেল করবীর গলায়, তুমি কিন্তু কথা দিয়েছিলে তুমি কাউকে মারবে না, কারোর রক্ত মাংস খাবে না। কথা দিয়েছিলাম তো, কিন্তু খিদে পেয়েছে তো। একজনকে একটু খাই, একজনকে আর কাউকে খাবো না, কাউকে না। করবী এবারে চিৎকার করে উঠল। না! মরা খাকি এবার ইচ্ছে করে হাতটা একটু দোলালো। বেচারা মোড়লও এই অবস্থায় দুলতে লাগলো। দাঁড়া, একটা মজা করি। খাবো না, কিন্তু একটু মজা তো দেখাতে পারি। করবী কিছু একটা বলতে গেল, তার আগেই মরা খাকি মোড়লকে ছুঁড়ে একটা শেওড়া গাছের উপরে ফেলে দিল। বেচারাকে ছুঁড়ে দেওয়ার আগেই বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিল, নাকি হৃৎপিণ্ডটাই কাজ করা বন্ধ করে দিয়েছে কে জানে। শেওড়া গাছের ডালে পড়ার পর সে তেমনই চোখ বুজে ঝুলছে মোড়ল। মোড়লের অবস্থা দেখে আবার হেসে উঠল মরা খাকি। করবীও যোগ দিল তার সাথে। এদিকে কালুর অবস্থা তখন খুব খারাপ, ভালো করে কথাও বের হচ্ছে না। করবীকে এমন পিশাচিনীর বেশে দেখে বোধহয় আর মাথার ঠিক রাখতে পারল না সে। ওই অবস্থাতেই হাঁপাতে হাঁপাতে বলল, এসেছিস তুই? তুই এসেছিস হতচ্ছাড়ি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি এতদিন ধরে এই গাঁয়ের সব মরাদের সৎকার করে এসেছি, কিন্তু 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 এখন তো আমার পালা। এই ঢোমের মরা আবার কে ছবে বল দেখি? বেঁচে থাকতে কেউ ছিল না, মরলে আর কে ছবে? যাচ্ছে বরং তুই খেয়ে নে, যেটুকু প্রাণ আছে সেটুকু নিয়ে আর শ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তুই খেয়ে নে আমাকে, খিদে পেয়েছে না তোর? খেয়ে নে আমাকে, আমিও বাঁচবো, তুইও বাঁচবি। এতক্ষণের এত কাণ্ডের মধ্যে কি করে যেন কালুর কথা, এখানে সে কেন এসেছে সবই ভুলে গিয়েছিল করবী।
কালুর কথায় হুঁশ ফিরল তার। এবারে ধপ করে ওই শ্মশানের মাটিতেই বসে পড়ল করবী। আস্তে আস্তে একটা কালো ধোঁয়া বেরিয়ে গেল তার শরীর থেকে। করবী এখন একেবারে শান্ত, মুখে সেই আগের মতোই নিরীহ মিষ্টি ছাপ। কিন্তু কালো ধোঁয়াটা একেবারে গেল না। একবার করবীর মাথার ওপরে, আরেকবার কালুর শরীরের ওপর ঘুরপাক খেতে লাগলো। কালু সেদিকে তাকিয়ে দুবার গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, মেয়েটার জীবনটা শেষ করে দিল। এখন কেন কেন এমন করে ঘুরে বেড়াচ্ছিস মরা খাকি? খাবি তো আমায়? আমাকে খেতেই তো এখানে এসেছিস। হায় হায়, খা আমাকে, চুটি টিপে ধর। এই শ্মশানে আর কেউ আসবে না। এই ডোমের মরা আর কেউ ছবে নে। আজকে মরলে কাল শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। সবচেয়ে বড় তুই খেয়ে নে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন হতভাগী? হায়, খা আমায়। করবী কিছু একটা বলতে গেল, কিন্তু কি বলবে কিছু বুঝতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলল। কে জানে, তার মনেও বোধহয় সন্দেহ হচ্ছে মরা খাকি কালুর মরা শরীরটা খাবে বলেই বোধহয় এতক্ষণ ধরে তার পেছনে ঘুরঘুর করছিল। কালুর দেহটা এবার এক পিশাচিনীর মতো অবয়ব নিল। হাওয়ার মধ্যে ভাসছে সে, এক একবার শ্বাস নিচ্ছে আর মুখ দিয়ে যেন আগুনের ফুলকে বেরিয়ে আসছে। কালু হাঁপাতে হাঁপাতে তাকিয়ে আছে ওরই দিকে। কালুর তারি খাওয়া চোখ আজন্ম রক্ত জবার মতো লাল। এখন এই শেষ সময়ের অসহ্য কষ্ট চেপে চেপে যেন আরো লাল হয়ে গেছে। কি দেখছিস অমন করে? হায় না, খাবি তো আমাকে? হায়, আমাকে খা। না রে, তোকে খাবো না। কি জানিস তো, মানুষের শরীরে থাকতে থাকতে এক অদ্ভুত রোগ হয়েছে। আমার ভালোবাসার রোগ হয়েছে। এক সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের টুটে চেপে রক্ত খেতাম। এই করবীর বাপকে একটা বছর ধরে খুব কষ্ট দিয়েছে। বাচ্চা আনতে দেরি করলে এই করবীর পায়ের আঙুল কামড়ে কামড়ে খেতাম। আর এখন আমি কেমন যেন হয়ে গেছি। করবী না বললে ওর শরীরে আসি না, ও না বললে কারো ওর মাংস খাই না। আর তুই, না রে, তোকে খেতে পারবো না। তবে তবে শাওরা কাছে যে লোকটা ঝুলছে, ওকে খেতে বড্ড ইচ্ছে করছে। করবী আবার চিৎকার করে উঠল। না না না! মরা খাকির কালো ধোঁয়াটা সরে এলো ওদের দুজনের থেকে বেশ খানিকটা দূরে। না রে বাবা, না, খাবো না। তোকে কথা দিয়েছি তো, তুই যতদিন না বলবি ততদিন খাবো না। তুই কথা বল তোর বাপের সাথে, আমি আছি এখানে। আমি থাকতে কেউ এসে তোদের কথা বলার মাঝে পেঁকড়া দিতে পারবে না। যা যা যা, কথা বল। করবী কাঁদতে কাঁদতে কালুর বুকে মাথা রাখল। কালুর শ্বাস নেওয়ার ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে। বুকটা হাঁপড়ের মতো দুবার ওঠানামা করে শুধু দুটো কথা ছুড়ে দিল। পালিয়ে যা, এই ঘা থেকে পালিয়ে যা। ব্যাস, এইটুকু। আর কোনো কথা কালু বলতে পারল না। চিরকালের মতো স্থির হয়ে গেল। তার এই নিথর শরীরটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো করবী। মরা খাকি বোধ হয় জীবনেই প্রথম দূরে একটা লোভনীয় মরা সামনে পড়ে থাকতে দেখেও দাঁড়িয়ে রইল দূরে। কেউ কোথাও নেই। কালুর কি হবে? এভাবে পড়ে থাকবে নাকি সে? করবী থাকতে হতে পারে নাকি?
নিজে হাতে চিতা সাজালো করবী। এতদিন যে চিতায় একের পর এক মৃতদেহের সৎকার করেছে, আজ সেই চিতায় নিজেই পুরো শেষ হলো কালু। কিছুক্ষণ সেই পোড়া কাঠগুলোর দিকে তাকিয়ে রইল করবী। ওদিকে পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে। মরা খাকি আবার এগিয়ে এলো। কিরে, আর কতক্ষণ বসে থাকবি এখানে? পালা, এই কাজ ছেড়ে পালা। মরা খাকির দিকে সন্দেহের চোখে তাকায় করবী। আচ্ছা, তুমি আসবে না তো আমার পিছনে পিছনে? আরে আসবো না, যতদিন না তুই আমায় ডাকিস ততদিন আমি আসবো না। তবে যেদিন মনে হবে আমাকে ছাড়া তোর চলবে না, সেদিন একবার শুধু ডাকিস, অমনি হাজির হয়ে যাব। এখন পালা পালা পালা, এখনো কারোর ঘুম ভাঙেনি, আর ঘুম ভাঙলেও ভয় কাটেনি। এর মধ্যেই তুই পালা। চারিদিক নিস্তব্ধ, ভয়ে ভয়ে সকলে লুকিয়ে আছে যে যার ঘরের ভেতরে। মোড়ল বুড়ো এখনো ঝুলছে শেওড়া গেছে, কে জানে হয়তো এতক্ষণে মরেই গেছে। কালুর চিতা শান্ত হয়ে গেছে, শুধু একটা হালকা ধোঁয়া এখনো ঘুরপাক খেতে খেতে উঠছে আকাশে। করবী এবারে আস্তে আস্তে রওনা দিল নিজের অগোছালো জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে নেওয়ার আশায়। কোথায় যাবে সে জানে না, শুধু জানে সকলের ঘুম ভাঙার আগে, সকলের ভয় ভাঙার আগে তাকে এই গ্রাম থেকে পালাতে হবে। বছর 5 কেটে গেছে। করবী এখন হাসনাবাদের দিকে একটা ছোট্ট গ্রামে থাকে। না, এখানে তাকে রামুর মেয়ে বা কালু চারালের মেয়ে বলে কেউ চেনে না। পিসাচিনি মরা খাকি হয়ে তার রক্ত খাওয়ার গল্পও কেউ জানে না। সেই যে সে সোনাখালি ছেড়ে চলে এসেছিল, তারপর কে জানে কতদিন ধরে হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছে সে। খাওয়া দাওয়া নেই, বিশ্রাম নেই, শরীর অশক্ত, তার উপর নিজের শরীরের সাথে জুড়ে আছে আরও একটা শরীর। এই অবস্থায় এর চেয়ে বেশি দূরে আসা বোধহয় সম্ভব হয়নি। হাসনাবাদের কাছে হাতিমতলা বলে একটা ছোট্ট গ্রামে মা কুলেশ্বরীর মন্দিরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় করবী। তারপর থেকে এখানেই থাকে। মন্দিরের পুরোহিত আর তার স্ত্রী বড় ভালোবাসে করবীকে, একেবারে নিজের মেয়ের মতো। পুরোহিত গিন্নিপাড়ার সকলকে বলেও দিয়েছে, ও আমার বোনের মেয়ে গো, হালি শহরে বিয়ে হয়েছিল, বর মরে গেছে, শ্বশুর বাড়িতে আর নেয় না, তাই বাপের বাড়িতে চলে এসেছিল। তা সেখানেই বা আর জায়গা কোথায়, তাই নিয়ে এলাম এখানে। পুরোহিত গিন্নির কথাগুলো কিছুটা তার নিজের বানানো আর কিছুটা করবীর। এখানে এসে সে কথাই বলেছিল সবাইকে, বর মরে গেছে, শ্বশুর বাড়িতে নেয় না, বাপের বাড়িতেও জায়গা নেই, তাই পেটের বাচ্চাটাকে পেটে নিয়ে বের হতে হয়েছে। অন্য লোক হলে কথাখানা বিশ্বাস করতো না, খোঁজ খবর নিত, কিন্তু পুরোহিতের বউ আবার বড্ড বেশি ভালো মানুষ। আজীবন নিঃসন্তান দম্পতি নির্দ্বিধায় করবীর মিথ্যেটাকে সত্যি বলে বিশ্বাস করে নিয়েছিল। করবীর জায়গা হলো সোজা শ্মশান থেকে একেবারে মা কুলেশ্বরী মন্দিরে। করবী নিজেও বোধহয় নিজেকে এতটা ভাগ্যবতী মানতে পারেন। 5টা বছর কেটে গেছে। করবীর একটা মিষ্টি ফুটফুটে ছেলে হয়েছে। গোবিন্দর সাথে মিলে রেখেই করবীর ছেলের নাম রেখেছে শ্যাম। ছেলে স্কুলে ভর্তি হয়েছে। সবকিছু বড্ড সুন্দর, বড্ড ভালোই চলছিল, কিন্তু ওপরের বিধাতার করবীর কপালের এত সুখ সইল না। বেশ কিছুদিন ধরেই ছেলেকে স্কুলে দিতে গিয়ে করবী লক্ষ্য করছিল স্কুলের অঙ্কের মাস্টার নিবারণবাবু বড্ড যেন গায়ে পড়ে পড়ে কথা বলে। ভদ্রলোক বেশ বয়স্ক, কিন্তু তবু যেন বড্ড বেশি গায়ে পড়ে আলাপ করতে চায়। একদিন তো ছেলেকে স্কুল থেকে আনার সময় মনে হলো ইচ্ছে করেই গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল করবীকে। করবীর হাতে আবার কাচের বোতলে দুধ ছিল, সেই কাচ পায়ে ফুটে একেবারে রক্তারক্তি ব্যাপার। তখন ভদ্রলোক আবার বেশ বিনয়ের সাথে দুহাত দিয়ে করবীকে প্রায় জাপটে তুলল মাটি থেকে। তারপর যে পায়ে কাচ ফুটেছে সেই পা ধরে প্রচুর ভালো ভালো কথা বলতে শুরু করলো। আরে এই তো অনেকটা কেটে গেছে, এই তো ওষুধ লাগবে। আরে এই তো একেবারে গল গল করে রক্ত বের হচ্ছে রে। ইস! করবী তো পালিয়ে পথ পায় না,
একে তো বয়স্ক মানুষ, তার উপর ছেলের স্কুলের মাস্টার। সেই লোকটা যদি এমন করে রাস্তার মাঝখানে করবীর পা ধরে বসে, তাহলে বেচারি যায় কোথায়? না না, ছি ছি, কিছু লাগবে না আমার। করবী লোকটার হাত ছাড়িয়ে পালাতে যায়, কিন্তু লোকটা আবার খপাত করে তার হাত ধরে এবারে যেন আর কোনো রাগ ঢাক নেই, সোজা একটা বাঁকা হাসি ছুড়ে দিয়ে নিবারণ মাস্টার বলে, তোর হাতটা কি নরম রে? করবী ছিটকে সরে এলো, চোখ মুখের ভাব বদলে যেতে শুরু করল। অনেকদিন ধরে নিজের শরীরের মধ্যে পিশাচিনীকে জায়গা করে দিয়েছে সে, তাই প্রচণ্ড রাগ হলে শরীরের ভেতরে কেমন যেন হতে থাকে। মনে হয় যেন সামনের মানুষটাকে আঁচড়ে কামড়ে শেষ করে দিই। অনেক কষ্টে নিজেকে সামলে নিল করবী। ছেলেকে বুকে আঁকড়ে ধরে রক্তাক্ত পায়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে পালিয়ে গেল সেখান থেকে, কিন্তু তবু যে নিস্তার মেনে না লোকটার থেকে। দিন কয়েক বাদে আবার দেখা লোকটার সাথে। পুকুর থেকে দুহাতে লোহার বালতি ভর্তি জল আনছিল করবী। ভারী বালতি থেকে জল ছলকে পড়ে করবীর সাদা শাড়ির নিচের অংশটা বেশ খানিকটা ভিজে গিয়েছিল। লোকটা শাড়ির সেই ভেজা অংশটার দিকে তাকিয়ে কেমন যেন একটা বিশ্রী মুখের ভাব এনে বলল, ইস রে, এই বয়সে এমন সাদা শাড়ি মানায় নাকি তোকে? পায়ের কাঁটাটা সারেনি এখনো ভালোভাবে, তার উপরে দুহাতে দুটো ভারী বালতি, তাড়াতাড়ি হাঁটতেও পারছে না করবী। আর এদিকে নিবারণ মাস্টার পিছু নিয়েছে করবী, বারবার যেন শরীরের ছোঁয়া পেতে চায়। এমনভাবে হাঁটছে যে বারবার ধাক্কা লাগছে করবীর সাথে। আবার নিজের শরীরের ভেতর সেই ভয়ঙ্কর রাগের উপস্থিতি টের পেল করবী। দুটো বালতি ঢকান করে মাটির উপরে রেখে রাগে ফোঁস করতে লাগে। নিবারণ মাস্টার একটু ভয়ের অভিনয় করে দুপা সরে এলো, তারপর আবার একটা বিচ্ছিরি হাসি হেসে বলল, আজকে রাতে চলে আসিস না ওই যে স্কুলের পিছনে আমার কোয়ার্টারে? আমি থাকবো গেটের সামনে। আমি তো একাই থাকি কোয়ার্টারে, কেউ কিচ্ছু জানতে পারবে না। করবী বালতি দুটো মাটিতেই রেখে নিবারণ মাস্টারকে ধাক্কা দিয়ে মন্দিরের দিকে রওনা দিল। পেছন থেকে নিবারণ মাস্টার চেঁচিয়ে উঠল, আস্তে থেকে হবেই রে আমার ঘরে মাগি। করবী মুখে কিছু বলল না, শুধু দাঁতে দাঁত চিপে গজগজ করতে করতে বলল, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমাকে তোমার ঘরে যেতে না হয় মাস্টার। আমি যেদিন যাব সেই দিনই তোমার জীবনের শেষ দিন হবে। কয়েকটা দিন কেটে গেল চুপচাপ। করবী স্কুলে আর যায় না ছেলেকে আনতে। পুরোহিত গিন্নি বাতের ব্যথা নিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে যান তার পাতানো নাতিকে আনতে, কিন্তু তাই বলে নিবারণ মাস্টার এত সহজে ছেড়ে দেবেন নাকি? স্কুল থেকে আয়োজন হলো চড়ুই ভাতি হবে কুণ্ডলী নদীর ধারে। বাড়ি থেকে সবাই 10 টাকা করে নিয়ে আসবে। টাকা নিয়ে এসে সবাই জমা করলো। আহা, বাচ্চারা আনন্দ করবে, একদিন স্কুল থেকে নিয়ে যাবে। সবাই না দিলেও বেশিরভাগ বাচ্চার বাড়ি থেকেই টাকা দিল। করবীও এদিক ওদিক থেকে জোগাড় করে 10 টাকা পাঠালো ছেলের হাত দিয়ে। আহা, বাপ মরা ছেলে, জন্মানোর পর থেকে তেমন আনন্দ তো কিছুই করেনি। লোকের ছেলেরা তো তবু মামার বাড়ি মাসির বাড়িতে বেড়াতে যায়, বেচারা শ্যামের কপালে তো সেই সুখও নেই। সবাই টাকা দিল, সব মিলিয়ে প্রায় 5,000 টাকা উঠল। নিবারণ মাস্টার নিজের ঘরে আলমারির মধ্যে টাকা রেখে কোথায় যেন গেল। এসে দেখলেন আলমারি খোলা, টাকা নেই। ব্যাস, অমনি তুলকালাম শুরু হয়ে গেল। বাচ্চাদের ব্যাপার, স্কুলের তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে, তাই হেডমাস্টার মশাই পুলিশ টুলিশ ডাকলেন না। নিবারণ মাস্টারের পরামর্শেই ডাকা হলো ফটিক ওঝাকে। ফটিক ওঝার চাল পড়া নাকি একেবারে অব্যর্থ। ফটিক ওঝার মন্ত্র পড়া চাল একবার মুখ দিয়ে কামড়ালেই যে চোর তার মুখ দিয়ে রক্ত পড়ে। ফটিক ওঝা এসেই স্কুলের প্রার্থনা করার মাঠে সব বাচ্চাদের ছোট বড় সকলকে লাইন দিয়ে দাঁড় করালেন। তারপর একটা মন্ত্রপুত ঝাঁটা মাথার উপর ঘুরিয়ে একেবারে তুলকালাম নৃত্য শুরু করলেন। সেই নাচ করতে করতেই সকলের হাতে 2-4টে করে চাল দিলেন। সেই চাল সকলকে হাতের মুঠিতে চেপে ধরে রাখতে হবে। তারপর ওঝা বাবা বললে মুখে পুরতে হবে। ওঝা বাবা বলার সাথে সাথে সকলে চাল মুখে পুরে দিল, কিন্তু কিছুই যে হলো না। সবাই যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। সকলের মুখে শুধু কড়মড় করে কাঁচা চাল চেবানোর আওয়াজ। হঠাৎ দেখা গেল শ্যামের মুখ থেকে রক্ত পড়ছে। লাইনে দাঁড়ানো বাচ্চারা
প্রথমে চিৎকার করে উঠল, মাস্টার মশাই, মাস্টার মশাই, এই ছেলেটাই চুরি করেছে। মাস্টার মশাই, এই ছেলেটাই চুরি করেছে। ফটিক ওঝা শ্যামের মুখ থেকে রক্ত পড়তে দেখে আনন্দে আবার তার ঝ্যাঁটা মাথার উপরে তুলে নৃত্য করতে লাগলেন। নিবারণ মাস্টার এসে শ্যামের কান ধরে ঠাস ঠাস করে দুগালে দুটো থাপ্পড় মেরে বললেন, বেচারা শ্যাম এক মুখ রক্ত নিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। দুটো নরম নরম গাল রক্তে আর চোখের জলে মাখামাখি হয়ে একটা কিম্ভূত কিমাকার রূপ নিয়েছে। কাঁদতে কাঁদতেই সে বলল, আপনারা বিশ্বাস করুন, আমি কোনো টাকা চুরি করিনি। সপাটে আবার একটা চড় পড়ল গাল। বেচারা বাচ্চা ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল। নিবারণ মাস্টার তার চুলের মুঠি ধরে বলল, টাকা দে, না হলে কিন্তু আরো মার খাবি। শ্যাম কিছুই বুঝতে না পেরে ভ্যাঁ করে কেঁদে দিল। সে যত কাঁদে ততই তার মুখ থেকে রক্ত বেরোয়। এসব খবর তেমন চাপা রাখা যায় না। কি করে যেন কুলেশ্বরী মন্দিরে করবীর কাছে খবরখানা পৌঁছে গেল। করবী ছুটতে ছুটতে স্কুলের মাঠে হাজির হলো। শ্যামের তখন আর জ্ঞান নেই, কিন্তু জ্ঞান নেই বলেই তো আর চোরকে ছাড়া যায় না। কখনো ফটিক বাবা ঝাঁটার বাড়ি মারছেন, তো কখনো সব মাস্টাররা চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে, আবার কখনো স্কুলের বড় দাদারা একটু মেরে হাতের সুখও করে নিচ্ছে। করবী ছুটে গিয়ে ছেলেটাকে বুকে চেপে ধরল। ও কোনো টাকা চুরি করেনি, আপনাদের ভুল হচ্ছে। নিবারণ মাস্টার এগিয়ে। দুপুর রোদে হঠাৎ খবর পেয়ে এতটা রাস্তা দৌড়ে এসেছে করবী। তার গায়ের কাপড় আলুথালু হয়ে গেছে, বুকের আঁচল সরে গেছে অনেকটা। ঘামে ভেজা অন্তর্বাসীন ব্লাউজের ভেতর থেকে অনাদরে বেড়ে ওঠা যৌবন উকি দিচ্ছে। সেদিকে সেন দৃষ্টিতে তাকিয়ে নিবারণ মাস্টার বললেন, সকলের সামনে প্রমাণ হয়েছে তোর ছেলে টাকা চুরি করেছে। আগে টাকা ফেরত দিতে বল, তারপর কথা বলবি। এতগুলো বাচ্চা তো চাল পড়া খেলো, কই কারো মুখ দিয়ে তো রক্ত বের হলো না। তোর ছেলের মুখ দিয়ে কেন রক্ত বের হলো বল? তোর ছেলেই চোর। অনেকক্ষণ থেকে নিজেকে সামলে ছিল করবী, আর পারল না। চিৎকার করে উঠল সে, না, ও চোর নয়। এইসব চাল পোড়ায় কিছু প্রমাণ হয় না। ওইটুকু একটা বাচ্চা ছেলের উপরে চুরির দোষারোপ করছেন, লজ্জা করে না আপনার? করবীর ওই তেজ দেখে নিবারণ মাস্টার প্রথমটা একটু পিছিয়ে এলো, কিন্তু তবু তিনি ছাড়ার পাত্র নন। দুবার ফোঁস করে নিঃশ্বাস নিয়ে আবার গর্জে উঠলেন, আচ্ছা, অনেক জানিস না তুই। এসবে কিছু প্রমাণ হয় না। বেশ, তবে পুলিশের হাতে তুলে দিচ্ছি, তোর ছেলেকে তাই পিটিয়ে কথা বের করবে। কিরকম পাকা চোর দেখ, এত মার খাচ্ছে তবু বলবে না কোথায় লুকিয়েছে টাকাটা। এই ছেলেকে তো পুলিশেই দিতে হবে দেখছি। নিবারণ মাস্টার সত্যিই যেন চললেন পুলিশে ফোন করতে। করবী তাড়াতাড়ি ছেলেকে ছেড়ে নিবারণের পা জড়িয়ে ধরল। আমি সত্যি বলছি মাস্টার মশাই, ও চুরি করেনি। কোথাও একটা ভুল হয়েছে। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন দয়া করে। আপনি পুলিশে ফোন করবেন না। এটাই তো চেয়েছিল নিবারণ মাস্টার। আবার দু হাতে তাকে জাপটে ধরে মাটি থেকে তুলে কানে কানে বলল, তোর শরীরটা কি নরম তুল তুলে রে। করবী আরো একবার ফোঁস করে উঠতে যাচ্ছিল, কিন্তু চোখ গেল মাটিতে শুয়ে থাকা শ্যামের দিকে। অজ্ঞান হয়ে আছে ছেলেটা, মুখ দিয়ে এখনো রক্ত ছলকে ছলকে পড়ছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল করবী। নিবারণ মাস্টার এখনো দু হাতে তাকে চেপে ধরে আছে। তাহলে বলছিস পুলিশে খবর দেব না? বেশ, তো দেব না। আমি কি পুলিশে খবর দিতে চাই নাকি? পুলিশে খবর দেব না বলেই তো এই ফটিক ওঝাকে ডেকে এনেছি। তাহলে আমার টাকা ফেরত দে, আমার 5,000 টাকা ফেরত দে, ছেলেকে নিয়ে যা। করবী ফ্যাল করে চেয়ে রইল নিবারণ মাস্টারের দিকে। 5,000 টাকা সে কোথায় পাবে? নিবারণ মাস্টার আবার ঝুঁকে এলেন করবীর কানের কাছে। আজকে চলে আসিস স্কুলের পিছনে আমার কোয়ার্টারে, আমি টাকাটা দিয়ে দেব। দেখ, এক রাতের জন্য 5,000 টাকা। তোর মতো মেয়ে ছেলেকে কেউ দেবে না। নেহাত আমার দয়ার শরীর। তাহলে চলে আসিস আজ রাতে, কেমন? করবী আরো একবার ফোঁস করে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল,
কিন্তু নিবারণ মাস্টার এবারে চেঁচিয়ে জোরে জোরে বলতে লাগলেন, তাহলে আপনারা সবাই শুনে নিলেন, এই যে চোরের মা এই কালকের মধ্যে আমাদের স্কুলে এসে টাকা দিয়ে যাবে, কে তাই তো? তারপর করবীর দিকে তাকিয়ে আবার কেমন একটা বিশ্রী হেসে বলল, তোর চোরকে নিয়ে যা ঘরে। করবীর হাত পা যেন কাঁপছে। কোনো মতে শ্যামকে বুকে চেপে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে চলে এলো মন্দিরে। মন্দিরের আনাচে কানাচে তখন জমায়েত শুরু হয়েছে। ছি 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 ছি, এ কি কাণ্ড! একটা চোর আর তার মা নাকি থাকবে মন্দিরের মধ্যে? এ কখনো হতে পারে? তবে সে জমায়েত বেশিক্ষণ ঠাঁই পেল না মন্দির চত্বর। কে আমার নাতিকে চোর বলে? একবার আয় তো দেখি সামনে। মা কুলেশ্বরীকে ভোগ না দিয়ে কোনো দিন অন্ন স্পর্শ করিনি। ত্রিসন্ধ্যা আন্নিক করি রোজ। আমার নাতি যদি চোর হয় তবে যেন আমি আজই গলায় রক্ত উঠে মরে যাই। পুরোহিত গিন্নির কথার পরে আর ভয় কেউ ধারে কাছে আসতে পারল না। চোরকে তবু সহ্য করা যায়, কিন্তু পুরোহিত গিন্নি রেগে গিয়ে সাপ মান্নি করলে যে আর কেউ ছেলেপুলে নিয়ে বাঁচতে পারবে না। তবে শুধু পুরোহিত গিন্নি নয়, গ্রামের ডাক্তার দাদা হাবুল দত্ত সুর মেলালেন পুরোহিত গিন্নির সঙ্গে। শ্যামকে দেখতে এসে বললেন, ধুর, ওসব রক্ত রক্ত কিছু না, বেচারা ভয়ে অজ্ঞান হয়ে গেছে, মার খেয়ে জ্বর এসে গেছে, ও দুদিন টানা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। আসলে এসব চাল পড়া হলো এক ধরনের চালাকি। চালের মধ্যে এক ধরনের ওষুধ মিশিয়ে দেয়, হাতের মধ্যে চালটা ধরে রাখতে বলে। যে চোর তার ভয়ের চোটে হাত ঘামতে থাকে, ওই ভিজে চাল মুখের মধ্যে গেলে ওষুধের গুণে মুখের লালা রক্তের মতো লাল হয়ে ওঠে। আর যত সবাই ভয় দেখায় তত ভয়ে মুখ থেকে লালা বের হতে থাকে, আর তত রক্ত বের হয়। কিন্তু এটা তো কোনো প্রমাণ হতে পারে না। এমন অনেক চোর আছে যারা লক্ষ লক্ষ টাকা চুরি করেও সেরকম একটা ভয় পায় না, তাদের হাতও ঘামে না। আবার অনেকে আছে এসব চোর ধরার প্রক্রিয়া দেখেই ঘেমে একসা হয়ে যায়। এই ছেলের ক্ষেত্রে এরকমই কিছু একটা হয়েছে হয়তো। বেচারা চোখের সামনে এমন একটা ওঝার নাচ দেখে ভয় পেয়ে গেছে। যাক, তাহলে শ্যামের মুখ দিয়ে রক্ত বের হয়নি, তার মানে সে চোর নয়। সবাই নিশ্চিন্ত হয়ে যে যার ঘরে চলে গেল। পুরোহিত গিন্নিও শ্যামের মাথায় আদর করে নিজের কাজে চলে গেলেন। শুধু অসুস্থ ছেলেকে কোলে নিয়ে থম মেরে বসে রইল করবী। ছেলেটা সেই যে স্কুলে মার খেয়ে অজ্ঞান হয়েছিল, তারপর থেকে আর চোখ খোলেনি। ওই অজ্ঞান অবস্থাতেই ঠোঁটটা একটু ফাঁক করে ওষুধ আর জল খাইয়েছে করবী। সন্ধে হয়ে এসেছে, মন্দিরের আরতিও শেষ হয়ে গেছে। করবীর ঘরে এখনো আলো জ্বলে। অন্ধকার ঘরে সে এখনো ছেলে কোলে করে বসে আছে। পুরোহিত গিন্নি দুবার বাইরে থেকে দেখে ফেরত গেছে। আহা, সকাল থেকে মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে। জীবনে এমন অনেক সময় আসে যখন আলোর চেয়ে অন্ধকার তৃপ্তি দেয় বেশি। থাক না, যদি একদিন ঘরে আলো না জ্বলে তাহলে কার কি ক্ষতি হবে? চুপচাপ শান্তিতে বসেছিল করবী। হঠাৎ মনে হলো কে যেন ডাকছে তাকে। একটা হালকা ঝোড়ো হাওয়া বাতাসের মধ্যে তরঙ্গ সৃষ্টি করছে। মনে হচ্ছে কে যেন একটা অদ্ভুত ভৌতিক গলায় তাকে ডাকছে। ডাকটা শোনার পর থেকে যেন আপনা থেকেই কেঁপে কেঁপে উঠছে করবী। মনে হচ্ছে তার নিজের শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। কে যেন ধাক্কা মেরে তাকে ঘরের বাইরে নিয়ে যেতে চায়। আলতো করে ছেলের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে বিছানায় রাখল। বাইরে তখন বেশ অন্ধকার। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই ও তার গিন্নি বেশিক্ষণ জেগে থাকেন না। ভোর 4টেয় উঠে আবার পুজোর জোগাড় করতে হয়, তাই তারা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। মন্দিরের এধারে ওধারে জ্বলে থাকা প্রদীপগুলোর অনেকগুলোই নিভে গেছে, আর কিছু প্রদীপ এখনো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে জ্বলছে। মন্দিরের পশ্চিম দিক থেকে একটা অদ্ভুত হাওয়া যেন বারবার এসে মন্দিরের গায়ে ধাক্কা দিচ্ছে, আর সেই ধাক্কার সাথে সাথে একটা বিক্তস্বর ভেসে আসছে। করবী আস্তে আস্তে পা বাড়ালো মন্দিরের বাইরে। আলগোছে বাঁধা ছিল খোপাটা। হাওয়ার তোড়ে খোপাটা খুলে চুলগুলো সব লুটিয়ে পড়ল পিঠের ওপর। কেউ এখন দেখতে পাচ্ছে না। করবী দেখল হয়তো চমকে উঠত। এক ঢাল ঘন খোকরানো চুল খাওয়ায় উঠছে। দৃষ্টি পশ্চিম দিকের সেই হাওয়ার গতিপথে একেবারে স্থির। চোয়াল শক্ত, হাত দুটো মুঠি করা। সেই মুঠি করা হাতের শিরাগুলো ফুলে উঠছে। খালি পায়ে চলেছে করবী।
রাস্তার কাকড় আর পাথরগুলো তার পায়ের চাপে পিষে যাচ্ছে মাটিতে। মন্দিরের পেছনে পশ্চিম দিকে অনেকটা জায়গা খালি পড়ে আছে। লোকে বলে জায়গাটা নাকি অভিশপ্ত। দেশভাগের পর হিন্দু মুসলমান দাঙ্গার সময় এখানে নাকি অনেক মানুষকে কেটে পুঁতে দেওয়া হয়েছিল। রাতের বেলায় এখনও নাকি অনেক মানুষের কান্না শোনা যায়। তাই এই জায়গায় সাধারণ মানুষের পা পড়ে না। অযত্নে অবহেলায় এখানে অনেক বিষাক্ত কাঁটাগাছ জন্ম নিয়েছে। দূর থেকে জায়গাটাকে একটা ছোটোখাটো জঙ্গল বলেই মনে হয়। অন্যদিন এখানে রাতের বেলায় অনেক শিয়াল ঘুরে বেড়ায়। তাদের সম্মিলিত ডাক শোনা যায় অনেক দূর থেকে। আজ কেন কে জানে তাদের একজনকেও দেখা গেল না এখানে। ঝিঝি পোকাগুলোও যেন ডাকতে ভুলে গেছে। করবী আস্তে আস্তে এসে পৌঁছলো এখানে। চারিদিকটা একেবারে স্তব্ধ। অনেকক্ষণ ধরে একটাও কথা বলেনি করবী। সেই স্কুলে নিবারণ মাস্টারের সাথে শেষ কথা হয়েছিল। অনেকক্ষণ ধরে একটা জমা কষ্ট বুকের মধ্যে চেপে বসেছিল। করবী এবারে এখানে ফাঁকা জায়গাটার দিকে একবার চোখ ঘুরিয়ে নিয়ে চিৎকার করে উঠল। একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে একটা ভয়ানক চিৎকার। আর সেই চিৎকারের রেশ শেষ হওয়া মাত্র শোনা গেল একটা হাসির আওয়াজ। এই হাসির আওয়াজটা খুব ভালো করেই চেনে করবী। মরা খাকি আবার ফিরে এসেছে। তার সুন্দর একটা মোটামুটি বেঁচে থাকার মতো জীবন বোধহয় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। করবী মাটিতে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল এবারে। আর ঠিক তখনই একটা সরু কাঠির মতো হাত স্পর্শ করল করবীকে। করবী কেঁপে উঠল। কে যেন ঠিক কানের কাছে মুখ নিয়ে বলছে, করবী আবার যেন ভয়ে কেঁপে উঠল একবার। স্কুলের পিছনে মাস্টারের বাড়িতে সে দাঁড়িয়ে আছে তোর জন্য। যাবি নাকি একবার? আমার যে বড্ড খিদে পেয়েছে, অনেক দিন খাইনি। যাবি নাকি একবার? করবী প্রাণপণে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করল। না 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 না, যাবো না, যাবো না। সবাই তো বলেছে শ্যাম চুরি করেনি, ডাক্তারবাবুও বলেছে শ্যাম চুরি করেনি। ও মাস্টার মশাই যাক না, যাক পুলিশের কাছে। পুরোহিত গিন্নি যখন পাশে আছেন তখন আমার কোনো ভাবনাই নেই। শ্যামকে পুলিশে ধরবে না, ধরবে না ওকে। মরা খাকি আরো কাছে ঘেঁষে এলো করবী। একেবারে গায়ে গা লাগিয়ে কানের মধ্যে ফিসফিস করে বলল, কিন্তু ওই লোকটা যে রোজ তোর দিকে অমন করে তাকায়, ওর চোখ দুটো কেলে দিতে ইচ্ছে করে না? তোর তোদের ছেলেটার গায়ে বিনা কারণে হাত ওঠালো, ওকে যে একদিন টানা অজ্ঞান করে রেখে দিল, ওকে ওকে শেষ করে দিতে ইচ্ছে করে না? একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মরা খাকি। আর সেই প্রথম দিন থেকে নিবারণ মাস্টারের অপকীর্তিগুলো যেন একের পর এক ছবির বইয়ের মতো করবীর সামনে পাতা উল্টে উল্টে যাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে করবী। তার কোঁকড়ানো চুল যেন আরো বেশি করে উঠতে শুরু করেছে হাওয়া। কিরে, চুপ করে আছিস কেন? ইচ্ছে করে না লোকটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলা ফেলা করে দিতে? না, ইচ্ছে করছে না। কেন এসেছো তুমি? আমাকে শান্তিতে বাঁচতে দেবে না? না তুমি সব জানো। তুমি কে আমার সাথে কি ব্যবহার করে সব জানো। আচ্ছা, তুমি আমার পিছনে পিছনে থাকো নাকি? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি না বললে তুমি আমার শরীরে আসবে না। আসবো না। করবীর ধমক খেয়ে কেমন যেন ঘোত করে বলল মরা খাকি। কিন্তু তারপরেই যেন বাতাসের মধ্যে এক চক্কর ঘুরে এসে আরও চেপে ধরল করবীকে। যেন জোর করে দুহাত চেপে আছে সে করবীর। তুই না বললে আমি আসবো না, কিন্তু একবার ভেবে বল দেখে, ওই লোকটাকে তোর চোখের সামনে রোজ রোজ দেখতে ইচ্ছে করে। কাল আবার তোর সাথে ওর দেখা হবে। ও আবার তোর শরীরে হাত দেওয়ার বাহানা খুঁজবে। তারপর তুমিও তো আমার শরীরে আসার বাহানা খুঁজছো।
তোমারও তো মনে হচ্ছে কিভাবে আমার শরীরের মধ্যে বাসা বেঁধে তুমি থাকবে, কিভাবে তোমার খিদে মেটাবে। একটা ক্ষুধার্ত চোখ নিয়ে মরা খাকি দেখতে লাগলো করবীকে। করবীর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, রাগটা বেড়ে যাচ্ছে ক্রমশ। তবে ঠিক কার ওপর রাগ হচ্ছে তা বুঝতে পারছে না সে, মাস্টারের উপর নাকি মরা খাকির উপর। মরা খাকি এখনো চুপ করেই আছে, ভালো, চুপ করেই থাক। করবী নিজেকে যতটা সম্ভব দূরেই রাখতে চায়। মুখ ঘুরিয়ে চলেই যাচ্ছিল, হঠাৎ আবার পেছন থেকে ডেকে উঠল মরা খাকি। আজকে ওই মাস্টার তোর ছেলেকে চড় মেরেছে, এমন মেরেছে যে ছেলেটা সেই সকাল থেকে অজ্ঞান হয়ে আছে। যা, ছেলের মাথার কাছে বসে ওর মাথায় হাত বোলা, যা। মা বলে কথা, মাথার কাছে বসে হাত বোলালেই ছেলে সুস্থ হয়ে যাবে, আবার স্কুলে যাবে। আবার ওই মাস্টার কোনো না কোনো বাহানায় চড় মারবে তোর ছেলেকে। তোকে না পেয়ে তোর ছেলেকে মেরে মেরে ক্রমশ রক্তাক্ত করবে। আর তুই কি করবে? অসুস্থ ছেলেকে কোলে নিয়ে বসে বসে ওর মাথায় হাত বোলাবি। না 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 না, আর একবারও এই মাস্টারকে অন্যায়ভাবে আমার ছেলের গায়ে হাত তুলতে দেব না, মেরে মেরে টুকরো টুকরো করে দেব। করবীর এই কথাগুলিরই অপেক্ষা করছিল মরা খাকি। এবারে সে হেসে উঠল খিলখিল করে। আস্তে আস্তে মরা খাকির অবয়বহীন দেহটা করবীর চারিদিকে ঘুরপাক খেতে খেতে হুশ করে এসে প্রবেশ করলো করবীর দেহে। না, ঠিক যেভাবে করবীকে প্যাচে ফেলবে ভেবেছিল সেভাবে হলো না। মাস্টার ভেবেছিল পুলিশের ভয় দেখিয়ে মেয়েটাকে নিজের কোয়ার্টারের বিছানায় এনে ফেলবে, কিন্তু সেসব হলো না। শেষ মুহূর্তে ওই পুরোহিতগিনি চেঁচামেচি করে পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। তার উপর আছে সেই ডাক্তার, সে এমন গল্প বানিয়েছে যে আর একটু হলে হয়তো নিবারণ মাস্টারের পুরো খেলাটাই ধরা পড়ে যেত। তবু আর কি, আশায় বাঁচি চাষা। রাত হতেই নিবারণ মাস্টার কোয়ার্টারের দিকে চলে এলো। চৌকিদারটাকেও সিগারেট আনার নাম করে কোথায় যেন পাঠিয়ে দিয়েছে, কিন্তু করবীর কোনো পাত্তা নেই। না, সব চেষ্টা বোধহয় বিফলে চলে গেল। বেশ কিছুক্ষণ কোয়ার্টারের গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে মশার খামড় খেয়ে শেষে ফেরত চলে যাচ্ছিল নিবারণ মাস্টার, কিন্তু একটু বাদেই মনে হলো যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে, কে যেন এগিয়ে আসছে এইদিকে। নিবারণ মাস্টার চমকে তাকালো সামনের দিকে। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, করবী সত্যিই আসছে। এই তো ভালো মেয়ের মতো কাজ, দেখ দেখি সেই এলি, তবু শুধু শুধু বাচ্চাটাকে মার খাওয়ার। এক নাগারে কথা বলে যাচ্ছে নিবারণ মাস্টার। চুপ করে তার দিকে শুধু একটা জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে করবী। আস্তে আস্তে নিবারণ মাস্টার ডান হাতটা রাখলো করবীর কাঁধে, তারপর যেন পরম মমতার সাথে বলল, আরে শুনলাম তো ছেলেটার নাকি এখনো জ্ঞান ফেরেনি, কি কাণ্ড দেখিনি। তা ওষুধপত্র ভালো করে খাইয়েছিস তো? এবার বোধ হয় কয়েকটা মুহূর্ত নিমেষে করবীর সেই শান্ত পেলব মুখটা বদলে গেল। দাঁতগুলো যেন আরো ধারালো হয়ে বেরিয়ে এলো ঠোঁটের আগুল ঠেলে। চুলগুলো উঠতে লাগলো হাওয়ায়। এক লাফ মেরে সোজা যে হাতটা মাস্টার রেখেছিল সেটা এক খাবলা মেরে শরীর থেকে টেনে হিচড়ে ছিঁড়ে নিল করবী। নিবারণ মাস্টার ব্যাপারটাকে আকস্মিকতায় বোধহয় চিৎকার করতে ভুলে গেছে। শুধু সেই কাটা হাতের দিকে তাকিয়ে দুটো চোখ বিস্ফারিত করে ধপ করে বসে পড়ল মাস্টার। এবারে খিলখিল করে হেসে উঠল করবী। করবী নয়, মরা খাকি। কোনো মানুষ বোধ হয় এমন করে হাসতে পারে না। করবী এবার তার সরু লিকলিকে হাত দিয়ে নিবারণ মাস্টারের টুটি চেপে ধরল। আমি কে জানিস? কার পিছনে এতদিন ঘুরঘুর করেছিস জানিস? তোর শরীরের প্রতিটা অংশ কাঁপলে কুপলে খেয়ে তোর রক্ত মেখে আনন্দে নাচ করার আগে জেনে যা আমি কে।
মায়ের শরীরে বাসা বেঁধেছিল পিশাচিনী, লোকে যাকে বলে মোরা কাকি। আমার জন্মের পর রোজ রাতে এই শরীরে সে বাসা বেঁধে থেকেছিল প্রায় 1 বছর। জন্মের পর যত না দুধ খেয়েছি তার চেয়েও বেশি, ঢের বেশি খেয়েছি কাঁচা মাংস আর রক্ত। তবু বহুবার চেষ্টা করেছি সাধারণ মানুষের মতো সুস্থ দেহে বাঁচতে, কিন্তু তোদের মতো মানুষগুলো আমাকে সুস্থভাবে বাঁচতে দেবে না। তাই এই মোরা কাকি বারবার ফিরে আসে। নিবারণ মাস্টার শেষবারের মতো নিঃশ্বাস ফেলার আগে বোধহয় কিছু বলার জন্য একবার হা করেছিল, কিন্তু সেই হা দিয়ে আর কোনো কথা বের হল না। তার আগেই করবি মাস্টারের গলায় একটা কামড় বসালো। কোয়ার্টারের গার্ড যখন মাস্টারের সিগারেট নিয়ে ফেরত এলো তখন দূর থেকে ঠিক কী হচ্ছে বুঝতে পারল। একটা মহিলা উবু হয়ে বসে গেটের কাছে কি যেন করছে। চারিদিকে স্তূপাকৃত হয়ে আছে হাড় মাংসের স্তূপ। ভয়ে ভয়ে লোকটা এগিয়ে এসে একবার পেছন থেকে ডাকল। করবি রক্ত খাওয়া মুখে তার দিকে তাকিয়ে একটা প্রচণ্ড হুঙ্কার ছাড়ল। লোকটা সিগারেটের প্যাকেট ফেলে সেই যে দৌড় দিল, বোধহয় কেউ তাকে আর এই গায়ে দেখে। সকাল হল, একটা ভয়ার্ত রক্তাক্ত সকাল। স্কুলের অন্যান্য মাস্টাররা স্কুলে যাওয়ার জন্য বের হতেই দেখে গেটের কাছে চাপচাপ রক্ত, আর মাস্টারের রক্তমাখা জামাটা গেটের গায়ে ঝুলছে। এমন ভয়ঙ্কর মৃত্যু এই গ্রাম কোনো দিন দেখেনি। চারিদিকে সেই এক গল্প ঘুরে ঘুরে চলছে বারবার। স্কুল থেকে খেলার মাঠ, পুকুরঘাট থেকে মন্দির। পুরোহিত গিন্নি একবার ঘরে ঢুকে বলে গেলেন করবিকে, জানিস তো মা, ওপরে ঠাকুর আছেন। আমার নাতিটাকে যেমন কষ্ট দিয়েছে তার ফল একেবারে হাতে নাতে পেয়েছে। স্বয়ং মা কুলেশ্বরী ওপর থেকে নেমে এসে এরকম শাস্তি দিয়েছেন, না হলে কারোর এত ভয়ানক মৃত্যু হয়? করবির মুখে কোনো কথা নেই। ছেলেটার জ্ঞান ফিরেছে সকালের দিকে, কিন্তু সে এখনো খুব দুর্বল। একদিনে যেন ছেলেটা বিছানার সাথে মিশে গেছে, নড়াচড়া করছে না। শুধু ভয়ে ভয়ে চারদিকটা একবার দেখে নিয়ে কড়িকাঠির দিকে তাকিয়ে শুয়ে আছে। করবি সেই আগের মতোই ছেলেটার মাথার কাছে পাথরের মূর্তির মতো বসে আছে। পুরোহিত গিন্নি পাশে এসে বসে মাথায় হাত রাখলেন। কি হয়েছে মা? এখনো কেন এমন করে বসে আছিস? ছেলে তো সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে। এবার ওঠ, হাতে মুখে জল দে, স্নান টান কর। আমি তোর ঠাকুর বাবাকে বলেছি মায়ের একটা বড় করে পুজো দেব আজ। সারাদিন উপোস করে মায়ের পুজো করব, রাতে মায়ের ভোগ দেব, সারা মন্দিরটা প্রদীপ দিয়ে সাজাবো। তুইও আয় মা, তোর ছেলের মঙ্গলের জন্য পুজো, আর তুই না থাকলে হয় বুঝি? শোন, আজ সারাদিন কিচ্ছু খাবি না, কেমন? একেবারে রাতে মায়ের থানে প্রদীপ জ্বালিয়ে তারপর 2টি ভোগ খাবি। আয় দেখি, আয়, প্রদীপগুলো সাজাতে হবে যে। করবি থমথমে মুখে পুরোহিত গিন্নির দিকে চেয়ে তারপর অঝোর ধারায় কেঁদে উঠল। দুহাত দিয়ে পুরোহিত গিন্নিকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে চলেছে করবি। পুরোহিত গিন্নি পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিল। ওই দেখো মেয়ের কাণ্ড, সব তো মিটে গেছে। মা তো নিজে এসে প্রমাণ দিয়েছেন নাকি কে সত্যি আর কে মিথ্যে। আর কাউকে ডেকে ডেকে বলতে তো হবে না। সবাই স্বীকার করবে মাস্টার তার নিজের কর্মফলেই শাস্তি পেয়েছে। ওইটুকু ছেলেকে নাকি চোর অপবাদ দিলে? মা কুলেশ্বরী কি করে চুপ করে থাকেন বলতো? করবি তাও ডুকরে ডুকরে কেঁদে চলে। এবারে পুরোহিত গিন্নি খানিকটা বিরক্ত হয়ে আলতো একটা ঠেলা দিল করবিকে। দেখো দেখি অলক্ষণে মেয়ের কাণ্ড,
সূর্য মাথার উপরে উঠতে যাচ্ছে, পুজোর জোগাড় করতে হবে, সেদিকে কোনো হুঁশ নেই গো। বলি স্নান টান করতে হবে তো নাকি? আমার নাতিটাও তো কখন থেকে মুখ চুন করে বসে আছে, বলি ওর মুখেও তো কিছু তুলে দিতে হবে নাকি? যা 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 দেখি স্নানে যা। করবী আবার একটা আলটো ঠেলা দিয়ে শ্যামের মাথায় একটা স্নেহের চুমু এঁকে দিয়ে পুরোহিত গিন্নি বের হতেই যাচ্ছিলেন, আর একবার পেছনে ফিরলেন তিনি। মেয়েটা একটা অন্য শাড়ি পরে আছে না? কাল সারাদিন ধরে যে নীলচে ছাপা শাড়িটা গায়ের সাথে জড়িয়ে রেখেছিল সেটা না, এটা তো অন্য শাড়ি। তাহলে কি স্নান টান বাসি কাপড় ছাড়া হয়ে গেল? কিন্তু দেখে তো মনে হচ্ছে না স্নান হয়েছে বলে। কে জানে, আজকালকার মেয়েদের হাব ভাব তো কিছু বোঝা যায় না। চলে গেলেন পুরোহিত গিন্নি। অবশ্য খুব একটা খারাপ কিছু ভাবেননি তিনি। হাতিমপুরের সকলেই ঠিক পুরোহিত গিন্নির মতোই ভাবতে শুরু করেছে। হ্যাঁ, এটা ঠিক, মানুষের জীবনের কোনো দাম নেই। এই হয়তো সুন্দর হাসছে খেলছে, আবার এই হয়তো পুট করে বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে গেল। কিন্তু তাই বলে যেদিন শ্যামের গায়ে হাত তুলল মাস্টার সেই দিনই মরল, তাও আবার এমন বিভৎসভাবে। গায়ে রক্তমাখা জামাটায় গেটের গায়ে ঝোলানো না থাকলে তো বোঝাই যেত না যেটা মাস্টারের দেহ। এ কোনো সাধারণ মৃত্যু হতেই পারে না। নির্ঘাত মা কুলেশ্বরীর কোপ পড়েছে। সকলের সাথে সাথে পুলিশও এমনই কিছু একটা ভাবতে শুরু করে দিয়েছে। তবে সরাসরি তো খাতায় এ কথা লেখা যায় না, তাই কিছুদিন তদন্ত চালিয়ে যেতে হবে বই কি। মা, খিদে পেয়েছে। এতক্ষণে যেন ঘুম ভেঙে উঠে বসল করবী। আহারে, ছেলেটা কাল থেকে কিচ্ছু খায়নি। ধর্মর করে উঠে করবী গেল স্নান করতে। স্নান সেরে করবী রান্নাঘরে ঢুকতেই আবার পুরোহিত গিন্নির মুখোমুখি। হ্যাঁ রে মা, কালকের শাড়িখানা কি করলি রে? মেয়েদের মন একবার কোনো কথা খোঁচা দিতে শুরু করলে যতক্ষণ না তার একটা যথাযোগ্য উত্তর পাবে ততক্ষণ সেটা বুকের মধ্যে খোঁচা দিতেই থাকে। চমকে উঠল করবী। কাল রাতে বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখে চমকে গিয়েছিল সে। গায়ের কাপড়টায় চাপ চাপ রক্তের দাগ। এই অবস্থায় তাকে কেউ দেখলে নির্ঘাত হার্টফেল করবে, তাই তাড়াতাড়ি শাড়িটা বদলে আবার সে ছুটে গিয়েছিল সেই জঙ্গল। এ বড় ভয়ঙ্কর জায়গা, হাতিমপুরের একেবারে পরিত্যক্ত জায়গা। দিনের বেলাতেও এখানে লোক আসেন, তাই এইখানেই ওই রক্তমাখা শাড়িটা লুকিয়ে রেখেছিল করবী। কিন্তু এখন পুরোহিত গিন্নির কথার উত্তরে কি বলবে সে? খানিকটা উসখুস করে কিছু একটা গল্প বানাবার চেষ্টা করে তারপর কিছু না বলেই ছেলের জন্য দুধটা নিয়ে চলে গেল। পুজোর সময় হয়ে যাচ্ছে, জোগাড় যন্ত্রের কাজটাও বাকি, আর বাকি থাকবেই না কেন। ঘুম থেকে ওঠার পর যখন থেকে খবরখানা কানে এসেছে তখন থেকে তিনি মা কুলেশ্বরীর মহিমার কথা যাকে পাচ্ছেন তাকেই বলে বেড়াচ্ছেন। ওদিকে পুরোহিত মশাই পুজোর জন্য তাড়া দিচ্ছেন। পুরোহিত গিন্নি করবীর শাড়ির গল্প দূরে রেখে নিজের কাজে মন দিলেন। দিন বাড়তে লাগলো, মন্দিরে ভিড় জমতে শুরু করলো। আজ আবার মা কুলেশ্বরীর বিশেষ পুজো বলে কথা, আর হাতে নাতে মায়ের এমন অলৌকিক কাণ্ড দেখি কি আর চুপ করে বাড়ির দরজা এঁটে বসে থাকা যায়? আজ হাতিমপুরের মায়ের মেয়েরা সবাই উপোস করে রেখেছে শ্যামের জন্য। মায়ের কৃপাধন্য ছেলে বলে কথা, তার মঙ্গল হলে সব মায়েদের ছেলেপুলেরই মঙ্গল হবে। যে মন্দিরে আসে সেই একবার করে এসে করবীর সাথে দেখা করে যায়, শ্যামের মাথায় হাত বুলিয়ে যায়। ঝুমঝুমি থেকে চকলেট শ্যামের ঘরটা উপহারে উপহারে ভরে যায়। সকলের সাথে কথা বলতে বলতে একসময় কি করে যেন করবী নিজেও বিশ্বাস করতে শুরু করে যে সত্যিই বুঝি তার ছেলের কষ্ট দেখে স্বয়ং মা কুলেশ্বরী মর্তে নেমে এসে অসুর সংহার করেছেন। এমনকি স্কুলের হেডমাস্টার মশাইও এসে শ্যামকে আদর করে গেছেন, এক হাড়ি ভর্তি রসগোল্লা দিয়ে গেছেন। ভদ্রলোকের চোখে মুখে তো একরাশ আতঙ্ক। তবু দিনটা বেশ ভালো কাটলো করবীর। শ্যামও একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। এত উপহার পেয়ে ছেলের মুখের হাসি তো আর ধরে না। কিন্তু আবার বোধ হয় অলক্ষ্য থেকে হাসলো করবীর নিয়তি। সন্ধ্যের পরেই মন্দিরে প্রদীপ জ্বালানো শুরু হয়েছে। মা কুলেশ্বরী মন্দিরে যে মেয়ে প্রদীপ জ্বালায় মা নাকি তাকে সংসার আলোয় ভরিয়ে দেয়। তাই সারা গ্রামের মেয়েরা জড়ো হয়েছে মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য। মন্দিরের উঠোন থেকে নাট মন্দিরের সর্বত্র দেওয়ালের দুই ধারেই প্রদীপ সাজানো হয়েছে। অনেকদিন পর করবীর মুখেও হাসি আর ধরে না। সকলের সাথে হেসে হেসে প্রদীপ জ্বালাচ্ছে সে। হঠাৎ পেছন থেকে কে যেন ডেকে উঠল, একটা ভয় আর বিস্ময় মেশানো গলার স্বর।
আরে এ করবি না? চমকে উঠল করবী। তার গলার স্বরে একটা চমকে ওঠার মতোই ব্যাপার ছিল। করবী লোকটাকে চেনার চেষ্টা করলো, কিন্তু মনে করতে পারল না। তবে সামনের ওই লোকটা যে তাকে বেশ ভালোই চিনেছে তা বেশ বোঝা গেল। সারা মন্দিরে যত লোক ছিল এক মুহূর্তে সেখানে জড়ো হয়ে গেল। গ্রামের দারোগা মশাইয়ের বিয়ে হয়েছিল সোনাখালীতে। আজই মেয়ে জামাই বিয়ের পর প্রথম এসেছে মা কুলেশ্বরীর মন্দিরের জোড়ায় মায়ের কাছে আশীর্বাদ দিতে। কিন্তু এসে দেখে এ কি কাণ্ড! সোনাখালীর সেই ভয়ঙ্কর ত্রাস এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওমা, তুমি আবার করবীকে কি করে চিনলে জামাই? ও তো আমাদের পুরোহিত গিন্নির বোনের মেয়ে। আমি মারা যাওয়ার পর বেচারিকে শ্বশুর বাড়িতে নেয় না, তাই এখানে এসে রয়েছে। বড় লক্ষ্মীমন্ত মেয়ে। এই দেখো না, গ্রামের স্কুলের মাস্টার ওর ছেলের গায়ে হাত দিয়েছিল, তাই মা নিজে হাতে তাকে শাস্তি দিয়েছেন। আরে এই তো আজই ভোরে লোকটার টুকরো টুকরো শরীর পাওয়া গেছে স্কুল কোয়ার্টারের গেটের কাছে। কি বললেন? লক্ষ্মী মতো মেয়ে করবি? হো হো করে হেসে উঠল নতুন জামাই। আজ নতুন শ্বশুর বাড়িতে এসে মাস্টারের মরার খবরটা সে পেয়েছিল বটে, কিন্তু সদ্য বিয়ের পর এসব রক্তারক্তির গল্প শুনতে খুব একটা ভালো লাগেনি। তাই আর কি বড় একটা কানে নেয়নি নতুন জামাই। এখন পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেল তার কাছে। পুরোটা বোঝার পর আবার হেসে উঠল নতুন জামাই। আরে করবি আবার কবে থেকে লক্ষ্মীমন্ত মেয়ে হলো? এ তো একটা পিশাচিনী। জন্মের পর থেকে এর বাপ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ধরে আনতো, আর এই মেয়েটা তাদের খাবলে খুবলে খেত। আর কি বললে? বর মরে গেছে, শ্বশুর বাড়ি নেয় না, আর নেবে কোত্থেকে? এই মেয়েটাই তো ওর বর আর শ্বশুরকে খেয়ে শেষ করেছে। আর ওই মাস্টারটাকেও কোনো দেবী মারেনি, এই মেয়েটাই ওকে খেয়ে শেষ করেছে। সবাই হা করে শুনল নতুন জামাইয়ের গল্প, কিন্তু এমন কথা কারো বিশ্বাস হয় নাকি? মোহন দারোগার বউ তাড়াতাড়ি এসে জামাইয়ের মুখ চেপে ধরল। আরে চুপ 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 করো জামাই, চুপ করো, এমন কথা বলো না। দেখলে তো মাস্টারের কি হাল হলো? ওর ছেলেকে চোর বলেছিল বলে মা নিজে হাতে শাস্তি দিয়েছেন। জামাই আবার হেসে উঠল। তা হতেই পারে। এমন রাজ্যপাট ফেলে বসেছিল এখানে, আমি ওর বাড়া ভাতে ছাই ফেলে দিলাম। এরপর কোনো এক রাতে আমার বাড়ি ঢুকেছে, আমার মুন্ডু চিবিয়ে খাবে না, সে কি বলতে পারে? হ্যাঁ, তবে যদি কোনোদিন আমার শরীরটার অবস্থা অমন মাস্টারের মতন হয়ে পড়ে থাকতে দেখেন, তবে সেটাকে কোনো দেবীর অভিশাপ বলে মনে করবেন না, জানবেন এটা এর কাজ। করবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আস্তে আস্তে পাথরের মতো হয়ে যাচ্ছে। আবার সেই জঙ্গলের দিক থেকে আবার মরা খাকির ডাক শুনতে পাচ্ছে সে। এই মন্দিরে মরা খাকি আসতে পারেন, না হলে হয়তো এখানেই এতক্ষণে রক্তগঙ্গা বয়ে যেত। সেই জঙ্গলের দিক থেকে আবার একটা ডাক ভেসে আসছে। পুরোহিত গিন্নি এসে মুখে ঝামটা দিয়ে উঠল নতুন জামাইকে। এই তুই কে হে? কে হে? তোমার এত সাহস হয় কি করে আমার মেয়ের নামে এসব কথা বলার? হ্যাঁ, আপনার মেয়ে? তুস, ও তো রামু গোয়ালার মেয়ে। ওর বাপ বাচ্চা চুরি করে ওর পেট ভরাতো। জেলে পাড়ার লোকজন ওর বাপকে হাতে নাতে ধরে পিটিয়ে মেরে ফেলেছে। শুনেছি মরার পরও ওর বাপ নাকি পিশাচ হয়ে কোনো বনে বাজারে ঘুরে বেড়ায়। তারপর তো কালু চালের মেয়ে হয়েছিল অনেকদিন। আমাদের সোনাখালীতে যান না, সকলে বলে দেবে। ছেলেটা একের পর এক সব কথা বলে গেল একেবারে শুরু থেকে। ওর কথা বলার ভঙ্গি বলে দিচ্ছে ওর একটা কথাও মিথ্যে নয়। পুরোহিত গিন্নি চাইলেও যেন ছেলেটাকে অস্বীকার করতে পারছে না। পায়ের তলার মাটিটা যেন কেঁপে কেঁপে উঠছে। আর থাকতে না পেরে এবারে এগিয়ে গেল করবীর দিকে। হ্যাঁ রে মা, একবার বল দেখি, ছেলেটা যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। তুই একবার বল, তুই বললেই আমি বিশ্বাস করব মা, কোনো প্রমাণ লাগবে না আমার। করবী কেঁপে উঠল। তার মতো মেয়েকে এত বিশ্বাস করে পুরোহিত গিন্নি, শুধু বললেই বিশ্বাস করবে? একবার তবে বলে দিলেই হলো এসব মিথ্যে। সে কি মিথ্যে কথা বলেনি নাকি? কিন্তু আজকে সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে আর পারল না। নতুন জামাই ওদিকে রগড় করছে। কি হে, বলে দে সব মিথ্যে। আমিও যাচ্ছি সোনাখালী, সকলকে নিয়ে আসছি। বহু বছর ধরে সোনাখালীর মানুষ এই মেয়েটাকে কেটে টুকরো টুকরো করার জন্য বসে আছে। যাচ্ছি আমি,
তোমরা শুধু একটু দেখো, আমি না আসা অবধি যেন মেয়েটা পালাতে না পারে। তারপর কোটা প্রমাণ চাই, সব দিয়ে দেবো। সারা সোনাখালির মানুষ সাক্ষ্য দেবে। নতুন জামাই সত্যিই সেখানে আর দাঁড়ালো না। হম্বিতম্বি করতে করতে সেখান থেকে চলে গেল। করবী নিজেও দরজায় খিল দিল। শ্যাম গিয়ে অনেকবার দরজা ধাক্কালো, কিন্তু করবী আর দরজা খুলল না। পুরোহিত গিন্নি হাঁ করে মা কুলেশ্বরীর দিকে চেয়ে রইলেন। মন্দিরের সব প্রদীপ জ্বলেনি, কিছু প্রদীপ জ্বলেছিল। যেগুলো জ্বলেছিল সেগুলো ভয়ে কাঁপতে কাঁপতে কিছুক্ষণ জ্বলে আবার নিভে গেল। একটু ভুল বলেনি। নতুন জামাই নিজের গ্রামে ফিরে ঠিক একদিনের মাথায় প্রায় গোটা সোনাখালীকে নিয়ে হাজির করলো হাতিপুর। প্রায় 4টে টেম্পো বোঝাই করে লোক আসছে হাতিপুরের কুলেশ্বরী মন্দিরের দিকে। প্রত্যেকের হাতে দা, কুড়ুল, কাটারি আরও নানান অস্ত্র। আবার একটা বড় ভুল, এর আগেও তারা করবীকে মারতে বটি কাটারি এনেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এবারেও কোনো লাভ হবে বলে মনে হয়। মন্দির অবধি পৌঁছতে হলো না। মন্দিরের সামনে জঙ্গলের কাছে যেতেই একটা হাওয়া বইতে শুরু করল। সে যেমন তেমন হাওয়া নয়, ভয়ঙ্কর হাওয়া। টেম্পো চালানো যাচ্ছে না, টেম্পোর ওপর থেকে লোক পড়ে যাচ্ছে। নতুন জামাইয়ের সাহসটা বোধহয় একটু বেশি বেড়ে আছে। আগের দিন সে করবীকে বেশ ভালোই হেনস্থা করেছে। তার শ্বশুর মশাই আবার দারোগা। যদি সত্যিই তার কিছু হয়, তাহলে কি আর দারোগা শ্বশুর তাকে ছেড়ে দেবে নাকি? সে একেবারে টেম্পো থেকে লাফিয়ে নেমে এসে চিৎকার করে বলল, এই পিশাচিনি, আয় সামনে বেরিয়ে আয়। আজ সকলের সামনে তোর আসল রূপ আমি দেখাবো। অদ্ভুতভাবে সেই ভয়ঙ্কর হাওয়ার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে গলাটা চেপে ধরল। কথা বন্ধ হয়ে গেল নতুন জামাই, কিন্তু হাত পা ছুড়ে লাফানো বন্ধ হলো না। আজ সোনাখালীর মানুষও বোধ হয় বেপরোয়া হয়ে গেছে। করবীকে লক্ষ্য করে ইট, পাথর, দা, বটি ছুটতে লাগলো, কিন্তু সেসব একটাও তার গায়ে লাগলো না। করবী এক হাতে তুলে ধরেছে নতুন জামাইকে। সেই অবস্থাতেই সে কোনো মতে শাসাতে লাগলো করবীকে। আমার শ্বশুর কিন্তু দারোগা। আগে তুমি নিজে বাঁচো, তারপর তো আমার চিন্তা করবে। আর সময় দিল না করবী। সকলের সামনেই কামড় বসালো তার গলার নলিতে। টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ার বেশ কিছুটা করবীর 2 ফোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে। অট্টহাস্য করে উঠল করবী। কেমন যেন পাগলের মতো নতুন জামাইয়ের শরীরে কামড় বসাতে লাগলো, আর চিৎকার করে বলতে লাগলো, আমি মরা কাকে, আমি মরা কাকে। করবী! একটা আর্ত চিৎকার ভেসে এলো সামনে থেকে। থমকে গেল করবী। সামনে দাঁড়িয়ে আছে পুরোহিত গিন্নি। শ্যামকে কোলে নিয়ে এসে ছুটে এসেছিল জঙ্গলের দিকে। সেই কাল সন্ধ্যের পর থেকে দরজা বন্ধ করেছিল করবী। বারবার দরজা ধাক্কিয়েও কোনো লাভ হয়নি। শ্যাম অনেকবার গিয়ে তার মাকে ডেকেছে, কিন্তু করবী দরজা খোলেনি। কিন্তু আজ সন্ধ্যেবেলা হঠাৎই পুরোহিত গিন্নি দেখেন দরজা খোলা, অথচ মেয়েটা ঘরে নেই। তখনই কি একটা সন্দেহ করে তিনি শ্যামকে কোলে নিয়ে বেরিয়ে এসেছিলেন মন্দির থেকে। আর এসে দেখেন এইসব কাণ্ড। দুহাত দিয়ে তিনি শ্যামের চোখ ঢেকে রেখেছেন। এসব কি? চিৎকার করে উঠল করবী। হাতের অর্ধ খাওয়া দেহটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গেল জঙ্গলের ভেতরে। সোনাখালীর মানুষও ছাড়ার পাত্র নয়। আজ ছুটে গেল মরা খাকিকে ধরতে। করবী তখন একটা বড় গাছের নিচে বসে নিজেই নিজের শরীর থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে। অদ্ভুত ব্যাপার, একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি বেরিয়ে এসেছে তার শরীর থেকে। সে চিৎকার করে বারণ করছে, কিন্তু করবী আর থামছে না। আজ যেন করবীও কাঁচা মাংসের স্বাদ পেয়ে গেছে। মরা খাকি নয়, করবী নিজের মাংস নিজেই চিবিয়ে খাচ্ছে।
তাহলে কি মরা খাকির গল্প এখানেই শেষ? আর কি কখনো মরা খাকি ফিরে আসবে না? কি মনে হয় তোমাদের? অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাও। এবং এরপরেও এই মরা খাকি সিরিজটাকে আমরা আরো কন্টিনিউ করব কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। শেষ হলো আমাদের আজকের নিবেদন, মরা খাকি জেগে ওঠে। রচনা দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠে শুভ, বিভিন্ন ভূমিকায় সঞ্চয়িতা আমি শ্রীরূপ, সৌরভ সাহা এবং কুমারজিৎ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।